বাংলাদেশের এমন একটি জেলা যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, বড় বড় নেতা, অভিনেতা, ব্যবসায়ী, সাহিত্যিক সব রয়েছে। সব একে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। এই জেলার নামের সাথে সরাসরি কোনো প্রধান শহরের নাম নেই। এটি কি সত্যি নাকি শুধুই তাদের চাপাবাজি? যেহেতু দারিদ্র্যের হার কম, তাই ওই জেলাকে সবচেয়ে ধনী জেলা বলা হয়। ঢাকা কেন ধনী নয় তা বলে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের এমন একটি জেলা যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, বড় বড় নেতা, অভিনেতা, ব্যবসায়ী, সাহিত্যিক সব রয়েছে। সব একে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। তাই এই জেলার মানুষ একে আলাদা বিভাগ করার আবার দাবিও করেন, অথচ এই জেলার নামের সাথে সরাসরি কোনো প্রধান শহরের নাম নেই। বলছি ভুলহুয়া। ভুলুয়া শব্দ থেকে আগত বর্তমান নোয়াখালী জেলার কথা। নোয়াখালীর আদি নাম ছিল ভুলুয়া। মধ্যযুগে উত্তর পূর্বাঞ্চলীয় ভুলুয়া অঞ্চলের পাহাড়ি ঢল ও বন্যায় কৃষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো। এই দুর্যোগ থেকে ফসল রক্ষা করতে ডাকাতিয়া নদী থেকে মেঘনা এবং ফেনী নদীর সংযোগস্থল পর্যন্ত একটি দীর্ঘ খাল খনন করা হয়। এই নতুন খালের নতুন শব্দ মানে হচ্ছে নোয়া, এবং খাল থেকে খালি, অর্থাৎ নোয়াখালী নামের উত্থান ঘটে। 1821 সালে ভুলুয়া জেলা প্রতিষ্ঠিত হলেও 1868 সালে এটি আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলা নামে পুনর্নামকরণ করা হয়। কিন্তু 1951 সালে মূল নোয়াখালী শহর নদী ভাঙনে বিলীন হয়ে গেলে জেলা সদর মাইজদিতে তখন স্থানান্তর করা হয়। তাই আজও প্রশাসনিক কার্যক্রম মাইজদি থেকে পরিচালিত হয় এবং এই জেলার নামের সাথে সরাসরি কোনো প্রধান শহরের নাম নেই। নোয়াখালীবাসী প্রায়ই নিজেদেরকে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা বলে থাকে, তারা নিজেরাই বলে থাকে। এটি কি সত্যি নাকি শুধুই তাদের চাপাবাজি? এক কথায় বলতে গেলে সত্যি, কারণ দীর্ঘদিনের অর্থনৈতিক আভিজাত্য, প্রবাসীদের বিপুল রেমিটেন্স এবং শক্তিশালী কৃষি কাঠামো নোয়াখালীকে করেছে বাংলাদেশের অন্যতম কম দারিদ্র্যের হার বিশিষ্ট জেলা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যেখানে পুরো দেশের গড় দারিদ্র্যের সংখ্যা 19%, নোয়াখালী দারিদ্র্যের সংখ্যা মাত্র 6.1%। যেহেতু দারিদ্র্যের হার কম, তাই ওই জেলাকে সবচেয়ে ধনী জেলা বলা হয়। প্রশ্ন হচ্ছে, এই উন্নতির কারণ কি? বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা তো ঢাকা হওয়ার কথা ছিল। ঢাকাতে মানুষের আয় বেশি, জীবনযাত্রার মান উন্নত। নোয়াখালী বাংলাদেশের রাজধানী নয়, এটি কোনো স্বতন্ত্র বিভাগও নয়, শিক্ষার ক্ষেত্রেও ঢাকার চেয়ে অনেক পিছিয়ে। তাহলে এই জেলার দরিদ্রের হার কম কেন? আবার নোয়াখালীর মানুষ ঢাকা শহরে বাড়িও কেনে। নোয়াখালী কেন সবচেয়ে বেশি ধনী তা বলার আগে ঢাকা কেন ধনী নয় তা বলে নেই। মনে রাখবেন, সবচেয়ে বেশি আয় করা বা বড়লোক হওয়া এক ব্যাপার নয়। ঢাকার মানুষের আয় বেশি, জীবনযাত্রার মান উন্নত, সবই ঠিক আছে, কিন্তু আয় যেখানে বেশি সেখানে ব্যয়ের পরিমাণটাও অনেক। ঢাকার এই সুন্দর জীবনযাত্রার পেছনে অনেক অর্থ ব্যয় করতে হয়। শহরের আভিজাত্য অর্থ ব্যয় করতে হয় বলেই ঢাকা সবচেয়ে ধনী নয়। অপরদিকে নোয়াখালী জেলা উন্নতির প্রধান কারণ হলো এই জেলার অর্থনীতি। রেমিটেন্স, ব্যবসা, কৃষি সব ক্ষেত্রে এই জেলাকে অনেক এগিয়ে রেখেছে। তা অলরাউন্ডার জেলা বলা যায়। নোয়াখালীর অর্থনৈতিক প্রধান জীবনী শক্তি হলো এর প্রবাসী আয় বা রেমিটেন্স। জেলার প্রায় 40% পুরুষ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে কর্মরত। তাই তো বলে মাটি খুঁড়লেও নাকি নোয়াখালীর মানুষ পাওয়া যাবে। আর মধ্যপ্রাচ্যের অনেক লোক তো বলে চাঁদে গেলেও নাকি নোয়াখালীর মানুষ পাওয়া যাবে। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স অপহরণকারী জেলাগুলোর মধ্যে নোয়াখালী ধারাবাহিকভাবে প্রথম সারিতে অবস্থান করে। দেশে প্রতি বছর জাতীয় রেমিটেন্স আয়ের 2 থেকে 3% এই নোয়াখালী জেলা থেকে আসে। এই আয়ের একটি বড় অংশ জেলায় আবাসন, শিক্ষা এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, যা জীবনযাত্রার মানকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ফলে এই এলাকার মানুষ হয়ে যায় বড়লোক। আপনি স্বীকার করুন আর নাই করুন, নোয়াখালীর মানুষ কিন্তু খুবই চালাক। এখানে চালাক কিন্তু আমি ভালো অর্থে বলছি, বুদ্ধিমত্তা অর্থে। হ্যাঁ, এই জেলার মানুষ তাদের পরিশ্রম এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য সুপরিচিত। বাংলাদেশে অনেক শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এবং ব্যবসায়ী নোয়াখালীর সন্তান। যেমন আবুল খায়ের গ্রুপের মতো বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী নোয়াখালী থেকে তাদের যাত্রা শুরু করেছিল। এই গ্রুপটি বর্তমানে ইস্পাত, সিমেন্ট, তামাক এবং দুগ্ধজাত পণ্যে বাজারের শীর্ষস্থানে রয়েছে, যা নোয়াখালী শিল্প উদ্যোক্তাদের সামর্থ্যকে ফুটিয়ে তোলে। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে শিল্পায়ন হচ্ছে, তাতে এই রকম মানুষগুলো বিশেষ প্রভাব রাখছে। রেমিটেন্স ও ব্যবসার পাশাপাশি কৃষিক্ষেত্রেও নোয়াখালী অনেকটা এগিয়ে। নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চল হওয়ায় এর জমি অত্যন্ত উর্বর। এখানে প্রচুর পরিমাণ ধান, সুপারি, নারিকেল এবং শীতকালীন শস্য উৎপাদিত হয়। চরাঞ্চলে গরু ও মহিষ পালন এই জেলার অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে, যা থেকে প্রচুর দুগ্ধজাত পণ্য উৎপাদিত হয়। এই জেলার মোট চাষযোগ্য জমির পরিমাণ প্রায় 4,98,581 একর। প্রধান ফসলগুলোর মধ্যে রয়েছে আমন ধান, বোরো ধান, সুপারি, নারিকেল, মরিচ এবং ডাল জাতীয় শস্য। উপকূলীয় চরাঞ্চলে নারিকেল এবং সুপারির বিশাল বাগান নোয়াখালীর দৃশ্যপটকে
এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। জেলার জিডিপি প্রায় 30-40% আসে কৃষি খাত থেকে। আবার উপকূলীয় জেলা হওয়ায় নোয়াখালী মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। জেলার 15-20% শ্রমশক্তি প্রত্যক্ষভাবে মৎস্য খাতের সাথে জড়িত। সমুদ্র এবং নদী থেকে মাছ ধরার পাশাপাশি এখানে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ এবং পিসি কালচার ব্যাপকভাবে জনপ্রিয়। রুই, কাতলা, মৃগেল এবং বিভিন্ন সামুদ্রিক মাছ এখান থেকে সারা দেশে সরবরাহ করা হয়। যদিও নোয়াখালী ঢাকা বা চট্টগ্রামের মতো একটি শিল্পনগরী নয়, তবুও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশেষ করে চৌমুহনী ও মাইজদি অঞ্চলকে কেন্দ্র করে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছে। ফলে বেকারত্ব কমে যাচ্ছে, উল্টো মানুষের আয় বেড়েছে। আপনি কি সোশ্যাল লার্নিং থিওরি সম্পর্কে জানেন? এই থিওরি বলে মানুষ অন্যদের আচরণ দেখে অনুকরণ করে এবং তা থেকে মানুষ শেখে। যদি কেউ ছোটবেলা থেকে সফল, পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষের মাঝে বেড়ে ওঠে, তবে তার নিজের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নোয়াখালী জেলা যেন এর একটি জলজ্যান্ত প্রমাণ, কারণ ইতিহাস ঘাটলে এই জেলায় অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম পাওয়া যায়। চলুন এক নজর তাদের সম্পর্কে জেনে নেই বা তাদেরকে দেখে নেই। মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং প্রখ্যাত আইনজীবী। তিনি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 4 দশক অত্যন্ত প্রভাবশালী ছিলেন। আবার ধরুন না মঈনুদ্দিন আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর 12তম সেনাপ্রধান। তারপর মুনির চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী, প্রখ্যাত নাট্যকার এবং বিশেষ ভাষাবিজ্ঞানী ছিলেন। তার কবর নাটকটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তারপর আব্দুল হাকিম, মধ্যযুগীয় কবি, যার নূরনামা কাব্যের বঙ্গবাণী কবিতার বাঙালি এবং বাংলা ভাষার প্রতি মমত্ববোধের অমর একটি উদাহরণ। বইমেলার প্রবক্তা চিত্তরঞ্জন সাহা, তারপর মোতাহার হোসেন চৌধুরী, শিক্ষাবিদ এবং লেখক। এছাড়াও রয়েছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক, তিনিও কিন্তু নোয়াখালীর। বিখ্যাত ব্যবসায়ী আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা। 1953 সালে একটি বিড়ি কারখানা থেকে শুরু করে আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তার উত্তরসূরিরা। এছাড়াও আর অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে। এই ব্যাপারে মোর ডিটেলস যদি আপনি জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে আপনি দেখতে পারেন। হাবিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন। মোহাম্মদ আবুল বাশার, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আবুল কালাম আজাদ, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। ওয়ালিউল্লাহ, রাজনীতিবিদ এবং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তারপর ধরুন আবুল বেলাল হোসেন শফিউল হক, বাংলাদেশ সেনাবাহিনীর 15তম সেনাপ্রধান। আবুল খায়ের, যিনি একজন রসায়নবিদ এবং প্রবীর সাবেক উপাচার্য। আনিসুল হক, তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। শিরিন শারমিন চৌধুরী, যিনি এখন বর্তমানে জেলে আছেন, কিন্তু তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার। এইবার বুঝলেন তো কেন বলে সৎসঙ্গে স্বর্গবাস। নোয়াখালী জেলা বর্তমানেই যথেষ্ট উন্নত, তবুও এখানে রয়েছে অপার সম্ভাবনা। সম্প্রতি নোয়াখালী চরাঞ্চলের নতুন চর বা ভূমি জেগে উঠেছে। গত 50 বছরে নোয়াখালীর প্রায় 73 বর্গ কিলোমিটার নতুন জমি লাভ হয়েছে। এই চরাঞ্চলগুলোকে পরিকল্পিতভাবে শিল্পায়িত করতে পারলে এবং রেমিটেন্সের টাকাকে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারলে নোয়াখালী কেবল বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ জেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। বর্তমান যুগের কথা তো অনেক হলো, চলুন একটু অতীতে ঘুরে আসি। এখন যেমন পুরো বাংলাদেশের 64 জেলার মধ্যে নোয়াখালী সবচেয়ে ধনী, তেমনি মোগল আমলে পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলা অঞ্চল বা বাংলাদেশ ছিল সবচেয়ে ধনী। বাংলা অঞ্চলকে বাংলাদেশ বলার একটি কারণ আছে। আইনি আকবরী বা সমসাময়িক পর্যটকদের বিবরণী অনুযায়ী তৎকালীন সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলো ছিল গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত এলাকাগুলো। এই এলাকাগুলোর বড় অংশ বর্তমানে বাংলাদেশ এবং কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও উত্তরপ্রদেশে অবস্থিত। প্রাচীন বাংলা অথবা বর্তমান বাংলাদেশ, কখনো এর নাম হয়েছে জান্নাতাবাদ, কখনো কেউ বলেছে একে দেশসমূহের স্বর্গ বা সাম্রাজ্যের রত্ন। কারণ এতটাই প্রাচুর্য ছিল এই দেশে, তাহলে কোথায় গেল সেই প্রাচুর্য, কোথায় সেই রত্নের দেশ? ঢাকা বর্তমান ধনী জেলা নয়, এটা দেখে যাদের আফসোস হচ্ছিল তাদের বলে রাখি, মুঘল আমলে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল ঢাকা বা তৎকালীন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকা মুঘল বাংলার রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র। বিশ্ববিখ্যাত ঢাকাই মসলিন, রেশম এবং সূক্ষ্ম সুতিবস্ত্রের প্রধান উৎপাদন কেন্দ্র, এই সব ছিল ঢাকায়। ঢাকা ছিল মুঘল বাংলার অর্থনীতির প্রাণ কেন্দ্র। 1608 সালে ইসলাম খান ঢাকাকে রাজধানী করার পর এটি একটি বিশ্বজনীন শহরে পরিণত হয়।
যেখানে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা বণিকরা ভিড় করত। তৎকালীন ঢাকার জনসংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল এবং এখানে প্রায় 80,000 দক্ষ তাঁতি কর্মরত ছিল। মুঘল আমলে বাংলার রপ্তানি বাণিজ্য এতটাই শক্তিশালী ছিল যে এটি ডাচদের এশিয়া থেকে আমদানিকৃত পণ্যের 40% এবং ব্রিটিশদের এশিয়া থেকে আমদানিকৃত পণ্যের 95% সরবরাহ করা হতো এই অঞ্চল থেকে। এটি রেশম এবং সুতির টেক্সটাইল, ইস্পাত, সল্ট পিটার এবং কৃষি এবং শিল্পজাত পণ্যের রপ্তানিকারক ছিল। এছাড়াও সোনারগাঁ ছিল প্রাচীন বন্দর এবং প্রশাসনিক কেন্দ্র। উচ্চমানের বস্ত্র উৎপাদন এবং জাহাজ নির্মাণ শিল্প এখানে খুব সমৃদ্ধি লাভ করেছিল। চট্টগ্রামে প্রধান সমুদ্র বন্দর এবং বহির্বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লাভ করেছিল, যার সমুদ্র বাণিজ্য পথগুলি আরাকান, অযোধ্যা, আচেহ, সিলন, বন্দর আব্বাস এবং মালদ্বীপের সাথে সমৃদ্ধ ছিল। সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রাম এবং সন্দ্বীপের জাহাজ নির্মাণ কেন্দ্রগুলি অটোমান সাম্রাজ্যের মুসলমানদের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করত। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে বাংলার জাহাজ নির্মাণ উৎপাদন ছিল বার্ষিক 2,23,250 টন, যেখানে 1769 থেকে 1771 সাল পর্যন্ত উত্তর আমেরিকার 19টি উপনিবেশ মাত্র 23,061 টন জাহাজ নির্মাণ হতো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে 1760-এর দশকে বাংলার জাহাজ নকল করে, যার ফলে শিল্প বিপ্লবের সময় ইউরোপীয় জাহাজগুলোর সমুদ্রযাত্রা এবং নেভিগেশন উল্লেখযোগ্য উন্নতি ঘটে। মুঘল আমলে বাংলা এতটাই ধনী ছিল যে পুরো ভারতীয় উপমহাদেশের মোট জিডিপির 50% এই বাংলা থেকে যেত। এই সমৃদ্ধির কারণে সম্রাট আওরঙ্গজেব একে দেশসমূহের স্বর্গ বলেছেন, অর্থাৎ প্যারাডাইজ অফ নেশন হিসাবে অভিহিত করেছিলেন। বাংলার অর্থনীতির অসাধারণ সাফল্যের মূল ভিত্তি ছিল কৃষি এবং শিল্পের এক অসাধারণ সমন্বয়। সম্রাট আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা, যাবত এবং রূপার মুদ্রা রুপিয়া এর প্রচলন গ্রামীণ অর্থনীতিকে বৃহত্তর বাজারের সাথে সংযুক্ত করেছিল। যাবত হলো এমন একটি ভূমি রাজস্ব ব্যবস্থা যার মাধ্যমে প্রতি বছর বা নির্দিষ্ট সময়ের জন্য জমির উর্বরতা এবং ফসলের ধরন, দামের উপর ভিত্তি করে রাজস্ব বা খাজনা নির্ধারণ করা হতো। ফলে কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা কমে যেত। বাংলার পলি মাটি এতটাই উর্বর ছিল যে বছরে 3 বার ফসল উৎপাদন করা সম্ভব হতো, যা বাংলার মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি করার সুযোগ করে দিত। কৃষি বাদ দিয়ে যদি শিল্পের কথা বলি, তাহলে তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত বস্ত্রশিল্প ছিল বাংলায়। তা হলো ঢাকাই মসলিন। ঢাকার মসলিন এবং সুতি এবং রেশমি বস্ত্র ইউরোপ এবং এশিয়া, আফ্রিকার বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। এই মসলিন শাড়ির পুরো ইতিহাস জানতে চাইলে আপনারা এই মসলিন শাড়ি বিষয়ক আমার অন্য ভিডিওটি দেখে আসতে পারেন। 18শ শতাব্দীর শুরুতে পুরো বিশ্বের মোট শিল্প উৎপাদনের প্রায় 25% আসতো বাংলা থেকে। এই শক্তিশালী রপ্তানিকারক অর্থনীতির ফলে বাংলার প্রচুর পরিমাণে রূপা এবং সোনার আমদানি হতো, যা এই অঞ্চলকে বিপুল সম্পদশালী করে তুলেছিল। আফসোসের বিষয়, ব্রিটিশ সাম্রাজ্যের কবলে পড়ে আমরা এখন নিঃস্ব প্রায়। অতীতের সাথে বর্তমানের তুলনা করলে আমাদের কাছে তেমন কিছুই নেই। 1757 সালে পলাশী যুদ্ধে বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে, যা বাংলার অর্থনীতির ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা করে। ব্রিটিশ আমলে বাংলা বিশ্বের সবচেয়ে ধনী বাণিজ্য দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যের কাঁচামাল সরবরাহকারী এবং লুণ্ঠনের প্রধান কেন্দ্রে পরিণত হয়। সম্পদ পাচার এবং দেশীয় শিল্পের পরিকল্পিত বিনাশ বাংলার অর্থনীতিকে পঙ্গু করে দেয়। কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করার ফলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের জীবিকা হারিয়ে ফেলে। এমনকি শিল্প ধ্বংস করার জন্য ব্রিটিশদের ইচ্ছাকৃত প্রচেষ্টাও অর্থনীতির পতনের দিকে পরিচালিত করে। ভারতীয় রপ্তানি কমাতে তারা আমাদের বস্ত্রশিল্প ধ্বংস করে দেয়। স্থানীয় রাজ্যগুলির পতনের সাথে সাথে কারিগররা তাদের রাজকীয় পৃষ্ঠপোষকদের হারিয়ে ফেলে, যার ফলে তাদের জীবিকা প্রভাবিত হয়। কারিগর এবং কারিগরদের অতিরিক্ত করের সম্মুখীন হতে হয়েছিল, যার ফলে তাদের পণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছিল। ব্রিটিশ কারখানাগুলি থেকে সস্তা তারপর মেশিনে তৈরি পণ্যের আগমনের ফলে ভারতীয় বাজারগুলোতে এগুলা প্লাবিত করে ফেলে, যার ফলে হস্তশিল্পের পণ্যের চাহিদা হ্রাস পেতে থাকে। ব্রিটিশ শাসনামলে বাংলার ঐতিহ্যবাহী মসলিন ও বস্ত্রের বদলে নীল, চা ও পাটের মতো বাণিজ্যিক ফসলের চাষ বাধ্যতামূলক করা হয়। 3 কাঠিয়া ব্যবস্থার অধীনে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল, যার অধীনে তাদের জমির একটি অংশ নীল চাষের জন্য উৎসর্গ করা বাধ্যতামূলক ছিল। নীল চাষের ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে, যার ফলে প্রয়োজনীয় খাদ্য ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়, যার ফলে অর্থনৈতিক দুর্দশা এবং দুর্ভিক্ষ দেখা দেয়। এই শোষণ 1859 থেকে 60 সালের নীল বিদ্রোহের মতো বিদ্রোহের সূত্রপাত হয়, যেখানে কৃষকরা ব্রিটিশদের অন্যায্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে।
শুধু নীল চাষ নয়, বরং আফিম চাষের জন্য কৃষকদের বাধ্য করা হয়। চীনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিহার এবং বাংলার মতো অঞ্চলে আফিম চাষকে ব্যাপকভাবে প্রচার করে। কৃষকদের খাদ্য ফসলের পরিবর্তে আফিম চাষে বাধ্য করা হয়। প্রায়শই ঔপনিবেশিক প্রশাসক কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট শোষণমূলক হারে এইগুলা চাষ করতে বাধ্য করা হতো। আফিম ব্যবসা ব্রিটিশ অর্থনীতির স্বার্থের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে। তাদের যুদ্ধ এবং সাম্রাজ্য বিস্তার, বিশেষ করে চীনে আফিম যুদ্ধের জন্য অর্থায়ন করা হয়। সবচেয়ে বড় ক্ষতি তো তখনই হয় যখন 19 শতাব্দীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাংলার সমস্ত অর্থনীতি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরে বাংলা শুধুই শোষণের কেন্দ্রে পরিণত হয়। অনেকের প্রশ্ন হতে পারে, ব্রিটিশরা তো কিছু কিছু ভালোও কাজ করেছে, যেমন রেলপথ ও টেলিগ্রাফ চালু করা, যোগাযোগ ব্যবস্থা অনুন্নতি করেছে। তাদের জন্য বলি, যদিও ব্রিটিশরা রেলপথ এবং টেলিগ্রাফ চালু করেছিল, তবে এগুলো মূলত শিল্প উন্নয়নকে সমর্থন করার পরিবর্তে সম্পদ আহরণ এবং সৈন্য চলাচলের সুবিধার স্বার্থে এগুলো চালু করা হয়েছে। রেলওয়ে ছিল ভারত থেকে কাঁচামাল যেমন কটন, জুট, চা, কফি, কয়লা এবং আকরিক লোহা এগুলা নিয়ে যাওয়ার জন্য মূল বাহক। ঐতিহাসিক আর.সি. দত্তের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তিনি বলেছেন, বাংলার লুণ্ঠন সরাসরি ব্রিটিশ শিল্প বিপ্লবের অবদান রেখেছিল। আজকের যেই ব্রিটেন বা ইউনাইটেড কিংডম যারা সভ্যতার কথা বলে, রাজকীয়তার কথা বলে, তাদের যেই দেশ গড়ে উঠেছে আমার দেশের সম্পদ লুট করে, সেই দেশ নিয়ে তারা গর্ব করে। নয়তো এই দেশের মাটি সোনার চেয়েও কম ছিল না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।